নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। জলপাইগুড়ি শহরে গুলিকাণ্ডে গ্রেফতার হওয়া শহরের অন্যতম বড় প্রমোটারকে আদালতে পেশ করা হলে 10,000 টাকা জরিমানা করে শর্ত সাপেক্ষে জামিন দেয় আদালত। বাজেয়াপ্ত করা হয়েছে আগ্নেয়াস্ত্রটিও। করলা নদীকে দূষণমুক্ত রাখতে এবার কার্যকর পদক্ষেপ গ্রহণ জলপাইগুড়ি পুরসভার। নদীতে আবর্জনা ফেলা রুখতে একাধিক গুরুত্বপূর্ণ সেতুতে চালু করা হচ্ছে নেটিং ব্যবস্থা। জলপাইগুড়ি শহরের গুলিকাণ্ডে গ্রেফতার করা হলো শহরের অন্যতম বড় প্রমোটারকে। জলপাইগুড়ি কোতোয়ালি থানা থেকে কড়া পুলিশি পাহারায় অভিযুক্তকে জলপাইগুড়ি জেলা আদালতে নিয়ে যাওয়া হয়। আদালতে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়িতে উঠতে দেখা যায় অভিযুক্তকে। সেই সময় তিনি হাসতে হাসতে গাড়িতে ওঠেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার রাতে মদের পার্টির পর নিছকই মজা করার উদ্দেশ্যে নিজের লাইসেন্সধারী রিভলভার থেকে পরপর বেশ কয়েক রাউন্ড গুলি চালায় অভিযুক্ত। গুলির শব্দে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং তদন্ত শুরু হয়। ঘটনার গুরুত্ব বুঝে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। ইতিমধ্যেই তার ব্যবহৃত লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশের দাবি, অভিযুক্তের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র আইন সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এই ঘটনায় জলপাইগুড়ি শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী গুলিকাণ্ডে ধৃতকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে জলপাইগুড়ি আদালত। তার সাথে 10,000 টাকার জরিমানা করা হয় অভিযুক্তকে। আজ শেষ দিনে দূর দূরান্ত থেকে দর্শনার্থীদের ভিড়। উত্তরবঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী মেলা একরামিয়া ইসালে সওয়াবের হুজুর সাহেবের মেলা। উল্লেখযোগ্য বিষয় হলো, ঐতিহ্যবাহী এই হুজুর সাহেবের মেলা প্রতি বছর মাঘ মাসের 5-6 তারিখে অনুষ্ঠিত হলেও এবার রমজানের জন্য প্রায় 1 মাস এগিয়ে আনা হয়েছে। তবুও বেলা বাড়ার সাথে সাথে ভিড় বাড়ছে দর্শনার্থীদের। উদ্যোক্তারা জানিয়েছে, এবার পবিত্র রমজান মাসের জন্য মেলাকে এগিয়ে আনা হয়েছে। তবুও দর্শনার্থীদের যথেষ্ট সমাগম হচ্ছে। আরো বলেন, জাতি, বর্ণ, ধর্ম মিলেমিশে দূর দূরান্তের দর্শনার্থীরা এই মেলাতে আসেন এবং দর্শনার্থীদের জন্য সুবন্দোবস্ত করা হয়েছে। আমার বাড়ি অরিজিনাল চাংড়াবান্ধা। আচ্ছা, হুজুর সাহেব যে আছেন সাহিত্য এখানে। আচ্ছা, চাংড়াবান্ধা হুজুর সাহেবের নাতি আমি। আমার নাম খন্দকার আরমানুল হক হাসান। এই যে এখানকার যে হুজুর সাহেব যিনি রয়েছেন, যার জন্য আজকে মেলাটা হচ্ছে, দূর দূরান্তের ভক্তরা সমাগম হচ্ছেন, উনি আপনার কি হন মূলত? উনি আমার ঠাকুরদার বাবা হন। ঠাকুরদার বাবা। আচ্ছা, এই যে মেলাটা হচ্ছে, বিভিন্ন এলাকা থেকে আগত যে দর্শনার্থী রয়েছে, তাদের উদ্দেশ্যে আপনার পক্ষ থেকে কি বার্তা থাকছে? তাদের উদ্দেশ্যে বার্তা, ওনারা ভালোভাবে আসুন এবং ভালোভাবে এখানে তাদের মনস্কামনা পূর্ণ করে ফিরে যান, এটাই প্রার্থনা থাকবে। বলছি, জাতি, বর্ণ, ধর্ম সর্বশেষে এই যে মেলায় মানুষের আগমন, এটা কতটা ভালো লাগে আপনার কাছে? অবশ্যই এটা ভালো লাগার বিষয়। এটার সংহতি, জাতীয় সম্প্রীতির বার্তাও দেয় বটে। অবশ্যই সম্প্রীতির বার্তা এখান থেকে পৌঁছায়। সেই জন্য প্রতি বছর উত্তরোত্তর এখানে বৃদ্ধি হচ্ছে। আচ্ছা, সমাগম বৃদ্ধি হচ্ছে, মানে ভক্তদের সমাগম বৃদ্ধি হচ্ছে। আরেকবার নাম আর পরিচয়টা দাদা? আমার নাম খন্দকার আরমানুল হক হাসান। আচ্ছা, আমি হলদেবাড়ি হুজুর সাহেবের নাতির ছেলে। ধন্যবাদ। দীর্ঘ চিকিৎসার পর অবশেষে বাড়ি ফিরলেন পদ্মশ্রী করিমুল হক ওরফে বাইক অ্যাম্বুলেন্স দাদা। দীর্ঘ চিকিৎসা শেষে অবশেষে নিজের বাড়িতেই ফিরলেন পদ্মশ্রী সম্মানে ভূষিত সমাজসেবী করিমুল হক, যিনি সকলের কাছে বাইক অ্যাম্বুলেন্স দাদা নামেই বেশি পরিচিত। গত 7 জানুয়ারি জলপাইগুড়ির একটি শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে আচমকাই অসুস্থ হয়ে পড়েন করিমুল হক। প্রথমে তাকে জলপাইগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ার পরে তাকে শিলিগুড়ি এবং সেখান থেকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। টানা প্রায় 9 দিন চিকিৎসা চলার পর এদিন তিনি নিজ বাসভবনে ফিরে আসেন। বাড়িতে ফিরে করিমুল হক জানান, দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এবং অসংখ্য শুভানুধ্যায়ী দোয়া এবং আশীর্বাদের ফলেই
তিনি সুস্থ হয়ে বাড়িতে ফিরতে পেরেছেন। তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে ময়নাগুড়ি ব্লকের সাপটিবাড়ির গরিবের বন্ধু ডক্টর নবিউল আলম, ওদলাবাড়ির বিশিষ্ট সমাজসেবী বীজমান ঠাকুর, সমাজসেবিকা প্রতিমা রায় এবং সংশ্লিষ্ট সকল চিকিৎসকদের প্রতি। বাড়ি ফিরতেই আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং এলাকাবাসীরা ফুলের তোড়া এবং উত্তরীয় পরিয়ে তাকে সংবর্ধনা জানান। আবেগতাড়িত করিমুল হক বলেন, চিকিৎসকদের পরামর্শে আপাতত বিশ্রামে থাকলেও আগামীকালই একজন গৃহহীন মানুষের ঘরের ব্যবস্থা করে দিতে বেরোতে হবে। অশ্রু জল চোখে তিনি বলেন, সকলের কাছেই তিনি চিরঋণী। তিনি আরো জানান, বাংলা চলচ্চিত্র জগতের নায়ক এবং সাংসদ দেব সহ মুম্বাই, কলকাতা এবং রাজ্যের বিভিন্ন প্রান্তের বহু মানুষ হাসপাতালে এসে তার খোঁজ নিয়েছেন। চিকিৎসকদের মানবিক ব্যবহার এবং পেসমেকার বসানোর সময় কথা বলতে বলতেই সফল অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার অভিজ্ঞতাও তিনি কৃতজ্ঞ চিত্রে স্মরণ করেন। উল্লেখ্য, অস্ত্রোপচারের মাধ্যমে করিমুল হকের শরীরে পেসমেকার বসানো হয়েছে। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ থাকলেও হাঁটা চলায় কিছুটা অসুবিধা রয়েছে। জলপাইগুড়ি শহরের বুক চিরে যাওয়া করলা নদীকে দূষণ মুক্ত রাখতে এবার কার্যকর পদক্ষেপ গ্রহণ করল জলপাইগুড়ি পুরসভা। নদীর ওপর দিয়ে থাকা বিভিন্ন সেতু থেকে যাতে আবর্জনা ফেলা না যায় সেই উদ্দেশ্যে সেতুগুলিকে লোহার নেট বসানোর কাজ শুরু হয়েছে। পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় জানান, আজ থেকেই এই কাজ শুরু করা হয়েছে। এদিন শহরের দিনবাজার এলাকার করলা নদীর ওপর থাকা সেতুতে প্রথম পর্যায়ে নেট বসানোর কাজ শুরু হয়। উল্লেখ্য, অতীতে এই সেতুর নিচে জমে থাকা আবর্জনার স্তূপে একাধিকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছিল। চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, করলা নদীকে আমাদের বাঁচাতেই হবে। যত্রতত্র আবর্জনা ফেলে নদীকে নোংরা করা চলবে না। সেই কারণেই শহরের একাধিক গুরুত্বপূর্ণ সেতুতে এই নেটিং ব্যবস্থা চালু করা হয়েছে, যাতে কেউ সেতু থেকে আবর্জনা নদীতে ফেলতে না পারেন। তিনি আরো জানান, শুধু সেতুতে নেট বসানোই নয়, নদীর জলে ইতিমধ্যেই জমে থাকা আবর্জনাও পুরসভার উদ্যোগে ধাপে ধাপে পরিষ্কার করা হবে। আগামী দিনে শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ সেতু এবং যেসব স্থান থেকে নদীতে আবর্জনা ফেলার প্রবণতা রয়েছে, সেখানেও এই নেটিং ব্যবস্থা চালু করা হবে বলে আশ্বাস দেন তিনি। পুরসভার এই উদ্যোগে করলা নদী দূষণমুক্ত হবে বলেই আশা করা যাচ্ছে। এবং আমরা দিনবাজারের ভিতরে মাছ বাজারের ওখানেও নেটিং করব, যাতে থার্মোকলগুলো এবং মাছ বাজারের বর্জ্য করলা নদীতে না যায়। এই নেটিং এর মূল কারণ উদ্দেশ্য হচ্ছে একটাই, যে জলপাইগুড়ি শহর এর প্রাণকেন্দ্র যেমন দিনবাজার, কদমতলা, থানামোড় বিভিন্ন জায়গা রয়েছে। জলপাইগুড়ি শহরের প্রাণের বাজার হচ্ছে দিনবাজার, এবং তার পাশে যে ব্রিজটা, সেটা তলা দিয়ে করলা নদী বয়ে গেছে, যেটা জলপাইগুড়ির শহরের ভারসাম্য বজায় রাখে। লন্ডনকে যেমন টেমস নদী তার মধ্যে দিয়ে বয়ে গেছে, ঠিক তেমনই জলপাইগুড়ি শহরের মধ্যে দিয়ে করলা বয়ে গেছে। তাই করলা আমাদের মাতৃতুল্য। সেই করলায় এতদিন ধরে প্রচুর নোংরা বর্জ্য ফেলা হতো। আর যাতে কেউ ব্রিজের উপর থেকে ফেলতে না পারেন বা মাছ বাজার থেকে ফেলতে না পারেন, আমরা এখানে নেটিং করছি। দেখুন, এটা জলপাইগুড়ি শহরের, আপনি যদি বলেন, প্রাণ লুকিয়ে আছে করলা নদীর মধ্যে। জলপাইগুড়ির প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জায়গা হচ্ছে করলা রিভার। আর আবার শহরের বাইরে দিয়ে যদি একটু দেখেন, তাহলে তিস্তা, যদি সেটা জলপাইগুড়ির একটা অংশ দিয়েও গেছে শহরে। এই করলাকে আপনি দেখছেন যে বারবার একটা নোংরা করা হয়। আমরা ইতিমধ্যে নৌকা নামিয়ে কিং সাহেব ঘাট, বাবুঘাট, সমাজপাড়া ঘাট এখানে কিন্তু রেগুলার পরিষ্কার করছি। কিন্তু আপনি এখানে দেখুন, এই দিনবাজার চত্বরে এই যে ব্রিজটা রয়েছে, দিনবাজারের ব্রিজটা, এখানে এর বাজারের প্রচুর মানে বর্জ্য যে এই করলা নদীতে ফেলে করলা নদীকে দূষিত করা হচ্ছে। এর ফলে কি হচ্ছে, নদী দূষণও হচ্ছে। আমরা আজকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একদম মানে গার্ড বসিয়ে দিচ্ছি পুরো এই দিনবাজার ব্রিজে। শুধু এইখানে না, প্রত্যেকটা ব্রিজ। এরপরে আমাদের সমস্ত ভালনারেবল পয়েন্ট আছে, ওই দিনবাজারে মাছ বাজারের ওখানে আছে, ওখানে আমাদের এই নেট লাগবে। সেখান থেকে আমাদের নেটিং হবে হচ্ছে আপনার নূতন সেতু যেখানে আছে সেখানে করলা। আমরা আরেকটা করবো, সেটা হচ্ছে যেটা আমাদের তিস্তা উদ্যানে যাওয়ার পথে ব্রিজ, যেটা অতীতে দোলনা ব্রিজ বলা হতো। যদিও সেখান থেকে অনেক সময় প্রতিমা বিসর্জন হয়, কিন্তু ওটা তো আরও রিস্কি, ওখান থেকে প্রতিমা বিসর্জন করা। সমস্ত নেটিং করবো এবং ব্রিজগুলোকে রং করবো এটার মধ্যে দিয়ে। এবং তারপরে আমরা নৌকা যেভাবে চালানো শুরু করেছি, নৌকা বোটিংয়ের মাধ্যমে আমরা দুদিন অন্তর অন্তর এই ঘাটগুলোকে পরিষ্কার করব। এবং এলাকাবাসী এবং শহরবাসীর কাছে অনুরোধ, যে হাত থেকে ফুল বেলপাতা নদীতে ফেলা, প্লাস্টিক ছুঁড়ে ফেলা, ঝুড়ি ছুঁড়ে ফেলা, অন্যান্য বর্জ্য, চোকলা, ফল টল, এগুলো দয়া করে করবেন না। করলা আপনার প্রত্যেকের জীবনের ভারসাম্য বজায় রাখে। করলা
লন্ডনকে যেমন টেমস নদী ভাগ করেছে করে সৌন্দর্য বাড়িয়েছে, সেমন করলা জলপাইগুড়ি শহরের মধ্যে দিয়ে গিয়ে জলপাইগুড়ির সৌন্দর্য বাড়িয়েছে। তাই করলাকে রক্ষা করুন, করলাকে রক্ষা করতে এগিয়ে আসুন। পৌরসভা আজকে এই কাজটা যে শুরু করলো অত্যন্ত নিপুণভাবে সুনির্দিষ্ট পরিকল্পনার মধ্যে দিয়ে নির্মল করলা মিশন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জলপাইগুড়ি পৌরসভা এটা শুরু করলো। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অন্তর্গত মাটিগাড়ার পালপাড়া মোড়ে বালাসন সাব ট্রাফিক গার্ডের অফিসের উদ্বোধন হলো। এই নতুন কার্যালয়ের উদ্বোধন করেন শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার হেডকোয়ার্টার তন্ময় সরকার, ডেপুটি পুলিশ কমিশনার ট্রাফিক কাজী শামসুদ্দিন আহমেদ, ডেপুটি পুলিশ কমিশনার ইস্ট রাকেশ সিং সহ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এবং ট্রাফিকের আধিকারিকেরা। ফিতে কেটে শিলিগুড়ির পুলিশ কমিশনার এই নতুন ভবনে প্রথম পা রাখেন। এই কার্যালয় থেকেই মাটিগাড়া থানার অন্তর্গত জাতীয় সড়কের ট্রাফিক নিয়ন্ত্রণ সহ পার্শ্ববর্তী এলাকার ট্রাফিক নিয়ন্ত্রণ করবেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের কর্মীরা। আজ এই ট্রাফিকের কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় শিশুদের হাতে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। পাশাপাশি ট্রাফিক পুলিশের তরফ থেকে স্থানীয় অসহায় দরিদ্রদের হাতে তুলে দেওয়া হয় কম্বল। নতুন এই ট্রাফিক অফিসের উদ্বোধনের দিনটিকে স্মরণীয় করে রাখতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের তরফ থেকে একটি রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়েছিল এদিন। অসুবিধা আস্তে আস্তে তেমন কিছু হবে না। আপনারা ভালো করে জানেন শিলিগুড়িতে এখন কনস্ট্রাকশনের কাজ চলছে, বিভিন্ন জায়গায় ফ্লাইওভার, এলিভেটেড ফ্লাইওভার, ব্রিজ, রোড এক্সপেনশন চলছে। তো এমনিতেই রোড ন্যারো আছে আর ভেহিকুলার ট্রাফিক নর্মালি আছে, হয়তো স্লো ডাউন হতে পারে বাট কোথাও আটকানো হবে না এবং পাবলিকের কোথাও কোনো হিন্ড্রেন্স না করে ভেহিকুলার মুভমেন্ট চলবে এবং ভিআইপিরাও আসবে। প্রোগ্রাম হবে, প্রোগ্রাম হওয়ার পরে ভিআইপি চলেও যাবে। এবারে ট্রেন্ডিং নটরাজ রূপী সরস্বতী এবং এই নটরাজ রূপী সরস্বতীর সাথে আর কি কি মূর্তি এবার ট্রেন্ডিং এ রয়েছেন তা জানলে অবাক হবেন। যুগের হাওয়া পরিবর্তনের সাথে সাথে মানুষের চাহিদারও পরিবর্তন ঘটেছে, তা দেখা গেল এই পালপাড়ায়। মাত্র আর কদিন বাদে সরস্বতী পুজো, আর তারই খোঁজ খবর নিতে গিয়ে দেখা গেল এই অবাক করা সরস্বতীর জিরো ফিগারের কাহিনী। এবারে আর কি কি ধরনের সরস্বতীর মূর্তি ট্রেন্ডিং এ রয়েছে তা জানুন বিস্তারিত। আর মাত্র কয়েকদিন তারপরেই বিদ্যার দেবী বাগদেবী সরস্বতীর আরাধনায় মাতবে বাংলা। সেই উৎসবকে সামনে রেখে এখন ব্যস্ততার চূড়ান্ত পর্যায়ে জলপাইগুড়ির ঐতিহ্যবাহী মৃৎশিল্প কেন্দ্র পালপাড়া। পালপাড়ার পুজো থেকে শুরু করে স্কুল, কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রতিমা তৈরিতে দিন রাত এক করে কাজ করছেন এখানকার শিল্পীরা। পালপাড়ার প্রতিটি গলিতেই চোখে পড়ছে কর্মযোগ্য। কোথাও নিখুঁত তুলির টানে প্রতিমার মুখ ফুটে উঠছে দেবীর শান্ত মায়াবী অভিব্যক্তিতে, আবার কোথাও ছোট ছোট মূর্তিতে মাটির প্রলেপ, শান এবং শেষ মুহূর্তের ছোঁয়ায় ব্যস্ত কারিগরেরা। এক কথায় উৎসবের আগাম প্রস্তুতিতে এখন সরগরম গোটা পালপাড়া। মৃৎশিল্পীদের সঙ্গে কথা বলে জানা গেছে এবছর স্কুল এবং পাড়ার পুজো মিলিয়ে নটরাজ রূপের সরস্বতী প্রতিমার চাহিদা সবচেয়ে বেশি। পাশাপাশি আধুনিক ভাবনায় তৈরি জিরো ফিগার সরস্বতীর প্রতিমার দিকেও আগ্রহ বাড়ছে। এছাড়াও বিশেষ নকশার বীণা, অলংকার এবং সাজসজ্জার অর্ডারও ভালোই রয়েছে। তবে সব মিলিয়ে বাজারে এবার এগিয়ে নটরাজ রূপের প্রতিমাই। প্রসঙ্গত কৃষ্ণনগর সহ বিভিন্ন এলাকার প্রতিমার পাশাপাশি জলপাইগুড়ি পালপাড়ার তৈরি মূর্তিগুলিও জেলার বিভিন্ন প্রান্তে সমান জনপ্রিয়। কয়েকদিন আগে টানা মেঘলা আবহাওয়া এবং রোদের অভাবে প্রতিমার শুকনো নিয়ে কিছুটা দুশ্চিন্তায় ছিলেন শিল্পীরা। তবে বর্তমানে রোদের তাপ বাড়ায় স্বস্তি ফিরেছে তাদের মুখে। এখন পুরো দমে চলছে শান দেওয়া এবং শেষ মুহূর্তের কাজ। সরস্বতী পুজোর আগে পালপাড়ার এই ব্যস্ততা শিল্পীদের জীবিকার গল্প যেমন বলে, তেমনই উৎসবের আনন্দ এবং প্রত্যাশাকেও যেন আরো এক ধাপ বাড়িয়ে দেয়। হলো কোন ধরনের ঠাকুরে? এবছর সাবেকি প্রতিমা যে ধরনের প্রতিমাগুলো হয় সেই ধরনের প্রতিমা, আর কিছুটা ওই নটরাজ ধরনের যে মাটির কাজের যে প্রতিমা, সেই প্রতিমাগুলো চাহিদার একটু বেশি। আচ্ছা, আপনাদের কাজ কতটা এগোলো? কাজ অনেকটাই এগিয়ে গেছে। এই মাঝখানে বেশ কিছুদিন রোদ ছিল না, এখন রোদের তাপটা বেড়েছে, কাজের প্রোগ্রেস ভালো, অনেকটাই ভালো। আপনারা রেডি, অনেকটা প্রস্তুত? হ্যাঁ, অনেকটাই প্রস্তুতি আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন শেষ মুহূর্তের কিছু কাজ, ড্রেসিংয়ের কাজ করবো, এই সমস্ত চলছে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলশহরে থানা
মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। ভয় নয়, সতর্ক হন, নইলেই হতে পারে বিপত্তি। করোনার পর এবার আতঙ্ক ছড়াচ্ছে নিপা ভাইরাস। বিশেষজ্ঞরা বলছেন ভয় না পেয়ে সতর্ক হতে। ইতিমধ্যেই বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন সচেতনতা বার্তা প্রচার করছেন। গোটা রাজ্য জুড়ে নিপা ভাইরাসকে কেন্দ্র করে বাড়ছে উদ্বেগ। বিভিন্ন জায়গায় সন্দেহভাজন সংক্রমণের খবর সামনে আসতেই সতর্কতায় রাজ্যের স্বাস্থ্য দপ্তর। তার প্রভাব পড়েছে জলপাইগুড়িতেও। মারাত্মক এই ভাইরাস নিয়ে সাধারণ মানুষের মধ্যেও ধীরে ধীরে আতঙ্ক ছড়াচ্ছে। জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরের মুখ্য চিকিৎসা আধিকারিক ডক্টর অসীম হালদার জানান, রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে ইতিমধ্যেই নির্দেশিকা জারি হয়েছে। সেই নির্দেশ মেনেই জেলার সর্বত্র পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে। তার কথায়, কোনো ধরনের সংক্রমণের খবর পেলেই আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি। নিপা সহ অন্যান্য ভাইরাস জনিত রোগ মোকাবিলায় জেলা স্বাস্থ্য দপ্তর সম্পূর্ণ প্রস্তুত। নিপা ভাইরাস প্রতিরোধে জলপাইগুড়ি শহর এবং গ্রামাঞ্চলে শুরু হয়েছে ব্যাপক সচেতনতা অভিযান। স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সতর্ক করছেন। পাটকাটা কলোনি সহ শহরের একাধিক এলাকায় এই সচেতনতা প্রচারের ছবি ধরা পড়েছে। জ্বর, শ্বাসকষ্ট, মাথা ব্যথা বা অস্বাভাবিক কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে বাদুড়ের সংস্পর্শ এড়িয়ে চলার ওপর। বাদুড় খাওয়া বা কামড় দেওয়া ফল না খাওয়া, কাঁচা বা খোলা ফল এড়িয়ে চলা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশ দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। প্রসঙ্গত, জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকায় বাদুড়ের উপস্থিতি লক্ষ্য করায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বেড়েছে। তবে স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, আতঙ্কিত না হয়ে সতর্ক থাকাই এই মুহূর্তে সবচেয়ে জরুরি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই সচেতনতা কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যেটা মানে শোনা যাচ্ছে, লোকের কানে মুখে মুখে শোনা যাচ্ছে, সেটা নিয়ে আমরা স্বাস্থ্যকর্মী, আশাকর্মীরা সবাই বাড়ি বাড়ি গিয়ে ভিজিট করছে। কার জ্বর সর্দি কাশি আছে, কি করতে হবে কি করতে হবে না, সেগুলা নিয়ে আমরা বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছি। কোন এলাকায় আপনারা ঘুরছেন? আমি পাটকাটা কলোনি সাব সেন্টারের আন্ডারে পাটকাটা কলোনি তেই আমি করছি। কি মূলত কি করছেন আপনারা? প্রতিটি বাড়িতে নিপা ভাইরাস মানে সব বাড়ি বাড়ি হচ্ছে সার্ভে করছি, কার জ্বর আছে, সর্দি আছে, কাশি আছে, কার কি সমস্যা, মানে যদি জ্বর ঘটিত কোনো ব্যাপার হয়ে থাকে সেটা নিয়ে আমরা সবাইকে সাবধান করছি। মানে জ্বর হলেই আপনারা স্বাস্থ্যকর? জ্বর হলেও যাচ্ছি, আর এমনি তো আমরা প্রতিদিনই আমরা ফিল্ড ভিজিট করতেই হয় আমাদের। আর মূলত এখন হচ্ছে যেটা হচ্ছে নিপা ভাইরাস নিয়ে, সেটা প্রত্যেক বাড়ি বাড়ি বলে বেড়াচ্ছি আমরা। আপনার নাম আর পরিচয়? আমার নাম শিলা দাস বিশ্বাস, পাটকাটা সাব সেন্টার
জলপাইগুড়ি। অনেকে এলাকাবাসীরা বলছে যে এটার থেকে সৃষ্টি হয়েছে নাকি সেটা আগে তদন্ত করা উচিত। হ্যাঁ, সেটা তো অবশ্যই তদন্ত করা উচিত, কারণ এটা তদন্ত না করলে তার বোঝা যাবে না যে কিসের থেকে কি হচ্ছে। এখান থেকে দীর্ঘ বছর থেকে তো আপনারা দেখছেন। হ্যাঁ, দেখছি, তবে সেরকম তো কোনো কিছু আমরা এখনো পাইনি যে এটার থেকে হয়েছে বা কিছু এরকম কোনো প্রবলেম তো আমরা এখনো জানতে পারিনি। তবে এটা তদন্ত সাপেক্ষ, তদন্ত হলে বোঝা যাবে যে কি হচ্ছে আর কি হচ্ছে না। এই এলাকায় তো রয়েছে অনেক বছর থেকে দেখেন। হ্যাঁ, অনেক বছর থেকে এখানে রয়েছে। যাবে একমাত্র যে কেন হচ্ছে, মানে এটার থেকেই হচ্ছে না অন্য কোনো সমস্যা। যদি হয়ে থাকলে এটার ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, এটা ব্যবস্থা করলে বন দপ্তর থেকে এটা নিশ্চয়ই ব্যবস্থা করবেন। তারা যদি এটা দেখে ভালো করে খতিয়ে, ওটাই আমাদের জন্য খুব, পরিবেশের জন্য ভালো। আপনাদের একটা আস্থানা রয়েছে দীর্ঘ বছরের, একটা ঐতিহ্যও রয়েছে, কিন্তু অথচ দেখা যাচ্ছে নিপা ভাইরাস এদের থেকে সৃষ্টি হচ্ছে, তো কি বলবেন? আসল কথা আমার যেটা মনে হয়, সত্যি কি হচ্ছে, সত্যি কি বাদুর এর জন্য দায়ী? যদি দায়ী হয় তাহলে বাদুর তো এখন লুপ্ত, দেখাই যায় না, তাহলে সে বাদুরটাকে এখান থেকে সরিয়ে নিয়ে যেতে হবে। এছাড়া তো কিছু করার উপায় নেই, তাই না? মেরে তো ফেলা যাবে না, এমনি তো লুপ্ত, এটা আমার মনে হয়। তো এখানটা তো মানে এখন কি এখানে এরা আছে? আমরা তো সেরকম কিছু মনে করছি না। মানে দীর্ঘ বছর থেকেই তো আছে? হ্যাঁ, দীর্ঘ বছর থেকেই আছে, সংখ্যায় বাড়ছে। আর এই জায়গাটা বাদুরের জায়গা বলেও বিখ্যাত। সবাই বাদুর বাগান বললেই আমাদের আদর করা বোঝে যে এখানেই বাদুর আছে, এখানে আসলে বাদুর দেখা যাবে। সবাই ছবি তুলে নিয়ে যায়, বাচ্চারা দেখে একটু আনন্দ পায়। এই নিপা ভাইরাস নিয়ে কি বলবেন তাহলে? নিপা ভাইরাস হচ্ছে, তোমার আগে দেখতে হবে যে সত্যি নিপা ভাইরাসটা কোথার থেকে উৎপত্তি হচ্ছে, কি হচ্ছে, তা না? সেইটা আগে ভালো করে ইয়ে করতে হবে। না, এটা গুজব, এটা সম্পূর্ণ গুজব। যদি নিপা ভাইরাস হইতো তাহলে তো ইফেক্ট আমাদের আগে হবে। আমরা যেহেতু বাদুরের সামনেই আমাদের বাড়ি, সবার আগে আমাদের হবে। এটা সম্পূর্ণ গুজব, বাদুরের থেকে কিছু হয়নি। যদি হয়ে থাকে তাহলে কি করা উচিত? আগে পরীক্ষামূলক হোক যে বাদুরের থেকেই এই ভাইরাসটা হয়েছে, সে তো পরীক্ষামূলক কিছু হয়নি এখনো। রিউমার না ছড়ানোই ভালো, কারণ আমরা প্রতিবারের মতো এবারও সবাইকেই সচেতনতার দিকে লক্ষ্য রাখছি। অ্যাওয়ারনেস ক্যাম্প চলছে, যেহেতু সমস্ত অসুখ নিয়ে, যেমন ডেঙ্গু থেকে শুরু করে সব অসুখেই হচ্ছে অ্যাওয়ারনেস চলছে। ঠিক সেইভাবেই নিপা ভাইরাসের প্রতি এত না হয়ে, মানে ভীত না হয়ে আমাদের সতর্ক থাকতেই, আমাদের অ্যাওয়ার্ড থাকতেই, ভাইরাস সম্বন্ধে অ্যাওয়ার্ড থাকতেই হবে। আর ফ্রুট ব্যাগ থেকে সাধারণত এটা যে তৈরি হয়, সেই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যাতে এরকম। আর ঠান্ডার সিজনটা এখন এই সময় একটু আমাদের সচেতন। স্বাস্থ্য দপ্তর থেকে কোনো নীতি নিয়ম এসেছে কি? কোনো নিয়ম এসেছে স্যার? নিয়ম একটা আছে, এটা তো রেগুলার থাকে, সবসময় একটা নিয়ম থাকেই আর কি। যখন সে ডেঙ্গু থেকে শুরু করে ম্যালেরিয়া থেকে শুরু করে প্রত্যেকটাই হচ্ছে প্রতি বছর প্রত্যেক সময় হচ্ছে আমাদের থাকে। কি থেকে হতে পারে এটা, এই ভাইরাস? মানুষকে কি সচেতন হতে হবে? মানুষকে সচেতন হতে হবে এই কারণে যে আমাদের লক্ষ্য রাখতে হবে যে কোনো পেশেন্ট যখন আমাদের রেগুলার হচ্ছে হাউস ভিজিট হচ্ছে, তাদেরকে বলা যাচ্ছে যে ফিভার সার্ভিলেন্স চলছে, তার সঙ্গে মানে নিউরোলজিক্যাল কোনো ম্যানিফেস্টেশন হচ্ছে, তারপরে তাকে করতে হবে। বাদল বা শোর প্রতিপালনের দিকে একটু লক্ষ্য রাখতে হবে, কারণ যারা অ্যাম্পলিফায়ার রিজার্ভার হোস্ট, তো সেই জন্য সেখানে ওরা ছড়ায় না, ওদের হয় না, ওদের মধ্যে ভাইরাস থাকে কিন্তু ওদের হয়। বাদুর হচ্ছে বাদুরের লালা থেকে যেটা করছে আমাদের ওই ফ্রুট ব্যাট বলতে, যে খেজুরের রসের মাধ্যমে, যারা মানে খেজুরের রসের লালা থেকে খেজুরের রসে আসছে, সেখান থেকে খেলে থাকতেই আমাদের অ্যাওয়ার্ড থাকতেই, ভাইরাস সম্বন্ধে অ্যাওয়ার্ড থাকতেই হবে। আর ফ্রুট ব্যাগ থেকে সাধারণত এটা যে তৈরি হয়, সেই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যাতে এরকম। আর ঠান্ডার সিজনটা এখন এই সময় একটু আমাদের সচেতন। সুরে স্মৃতিতে সাড়ম্বরে জলপাইগুড়িতে ওমকার প্রসাদ নায়ারের শতবর্ষ উদযাপন। বেণীবান্ধব হলে এ যেন মন ছুঁয়ে যাওয়া সাংস্কৃতিক সন্ধ্যা।
বিশিষ্ট সংস্কৃতি সাধক ওমকার প্রসাদ নায়ারের জন্ম শতবর্ষ পালন হলো অত্যন্ত সাড়ম্বরে। এই উপলক্ষে এদিন সন্ধ্যায় জলপাইগুড়ি শহরের বেনিবান্ধব হলঘরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজক ফ্রেন্ডস অব দ্য সোসাইটি নামক সংগঠন। সুরে ছন্দে ভরপুর এই সন্ধ্যায় শহরের বহু সংস্কৃতিপ্রেমী মানুষের উপস্থিতিতে উৎসবের আবহ তৈরি হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল 85 বছর বয়সী প্রদোষ চৌধুরী। তার ম্যান্ডোলিনের সুর যেন সময়কে ছাপিয়ে দর্শকদের নিয়ে যায় এক নস্টালজিক আবেশে। বয়স যে সৃষ্টিশীলতার অন্তরায় নয় তা তার পরিবেশনা আবারও প্রমাণ করে দিল। এদিনের অনুষ্ঠানে কৌশিক দাস, শুভরাজ রাউত, মনতোষ ভদ্র, সুব্রত সরকার, ঝুলন দত্তগুপ্ত সহ একাধিক বিশিষ্ট শিল্পীর পরিবেশনার সন্ধ্যাটিকে আরও সমৃদ্ধ এবং সুরময় করে তোলে। একের পর এক মনোমুগ্ধকর পরিবেশনায় শ্রোতারা বারবার করতালিতে ভরিয়ে দেয় অনুষ্ঠানস্থল। আয়োজক সংস্থার কর্ণধার জ্যোতি প্রসাদ রায় জানান, জলপাইগুড়ি শহরের সাংস্কৃতিক ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতেই সারা বছর ধরে নানা ধরনের সংস্কৃতিমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তার কথায়, নতুন প্রজন্ম যাতে সুস্থ সংস্কৃতির সঙ্গে যুক্ত হয় এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বদের জীবন এবং কর্ম সম্পর্কে জানতে পারে, সেই লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। উল্লেখযোগ্যভাবে অনুষ্ঠানে নতুন প্রজন্মের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তরুণদের এই আগ্রহকে ইতিবাচক দিক হিসেবেই দেখছেন আয়োজকরা। সুর, স্মৃতি এবং মানবিক আবেশে ভরা এই সন্ধ্যা যেন জলপাইগুড়ির সাংস্কৃতিক মানচিত্রে আরও এক উজ্জ্বল সংযোজন হয়ে রইল। আজকের প্রোগ্রাম হচ্ছে আমাদের সুরের জাদুকর বলে আমি মনে করি তাকে, অপি নায়ার। আমাদের ছোটোবেলার থেকে যাদের গান শুনে শুনে আমরা বড় হয়েছি, অপি নায়ার সেরকমই একজন ব্যক্তিত্ব। তার আজকে শতবর্ষ পালন হচ্ছে। 1926-এর এই দিনে উনি জন্মগ্রহণ করেছিলেন। আজকে আমরা খুব ফরচুনেট যে আমরা ওনার এই শতবর্ষ পালন করবার জন্য উদ্যোগটা নিতে পেরেছি। এই যে জলপাইগুড়িতে দেখা যাচ্ছে যে গানের চর্চাটা অনেকটা কমে গিয়েছে, আপনি তবু উদ্যোগ নিয়ে এই সমস্ত। আসলে গানের উদ্যোগটা কমে গেছে কোন সেন্সে বলবো, যে গান কিন্তু চর্চা হয় না তা নয়, কারণ আমাদের এখানে যারা যারা গাইতে আসে, এছাড়াও বহু অনুষ্ঠান হয় যেখানে আমরা দেখতে পাই অনেক নতুন বড় অনেক রকমের শিল্পীরাই গান গায়। তো সুতরাং গানের চর্চাটা হচ্ছে, কিন্তু কোনো স্টেজ পারফরমেন্স করতে গেলে পরে যে পরিমাণ মানুষের উপস্থিতি, শিল্পীদের কোনো অসুবিধা নেই, শ্রোতাদের খুব অসুবিধা হয়ে যাচ্ছে, শ্রোতা পাওয়া যায় না। এখানে গানগুলি বাঁচিয়ে রাখতে গেলে পরে তো একটা শ্রোতা চাই, যারা গানগুলো পরিবেশন করলে তারা বলবে যে বাহ সুন্দর গানগুলো শুনলাম, তাই না? এই জায়গাগুলো আমাদের তৈরি করতে হবে, আমাদের শ্রোতাকে বাড়াতে হবে, এবং না হলে এই চর্চাগুলো নষ্ট হয়ে গেলে তো সমাজটাই ক্ষতিকর হয়ে যাবে। তো সেটা আমরা চাইছি যে সমাজটা ভালো থাকুক, চর্চাটাও হোক, যাতে সবাই মিলে আমরা একটা বেশ ভালো সমাজকে তৈরি করে দিয়ে যেতে পারি। ক্রান্তিতে পুলিশি অভিযানে 4 চাকার একটি গাড়ি এবং 3টি মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার 1। গোপন সূত্রে খবরের ভিত্তিতে মালবাজার মহকুমার ক্রান্তি থানার অন্তর্গত ঝারমাজ গ্রামে অভিযান চালায় পুলিশ। এসআই সাঙ্গে শেরপা এবং তার নেতৃত্বাধীন পুলিশ বাহিনী ক্রান্তি থানার এলাকার বাসিন্দা চন্দন চক্রবর্তীর বাড়িতে এই অভিযান চালান। অভিযানে একটি চুরি যাওয়া 4 চাকার গাড়ি উদ্ধার হয়। পাশাপাশি বাড়িতে তল্লাশি চালিয়ে আরও 3টি মোটরসাইকেল উদ্ধার করা হয়, যার বিষয়ে চন্দন চক্রবর্তী কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হন। ক্রান্তি পুলিশ ফাঁড়ির ওসি কেটি লেপচা জানান, পরবর্তী তদন্তে উদ্ধার হওয়া গাড়ি এবং মোটরসাইকেলগুলি বাজেয়াপ্ত করা হয় এবং চন্দন চক্রবর্তীকে গ্রেফতার করা হয়। এর সঙ্গে আর কে কে রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ আধিকারিকরা জানান। এসআইআর নামে চক্রান্ত এবং গণতন্ত্র আক্রমণের বিরুদ্ধে ওদলাবাড়িতে তৃণমূল কংগ্রেসের বিরাট ধিক্কার সভা। মালবাজার মহকুমার ওদলাবাড়ি বিধানপল্লী মাঠে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বিরাট জনসভা। মাল বিধানসভা তৃণমূল কংগ্রেসের ডাকে আয়োজিত এই সভাকে দলীয় নেতৃত্ব এসআইআর এর নামে বাংলা মানুষের ওপর চক্রান্ত, বিজেপির মিথ্যাচার এবং গণতন্ত্রের ওপর আক্রমণের বিরুদ্ধে ধিক্কার সভা বলে আখ্যা দেন। সভায় মাল বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ, তৃণমূল কর্মী এবং সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এই জনসভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সদস্য তথা আলিপুরদুয়ারের সাংসদ প্রকাশ চিক বড়াইক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলু চিক বড়াইক। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন 11টি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানরা। মাল পুরসভার চেয়ারম্যান উৎপল ভাদুরী, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপ সহ দলের একাধিক নেতৃত্ব।
সভা মঞ্চ থেকে তৃণমূলের নেতা মন্ত্রীরা বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তাদের অভিযোগ, বিজেপি পরিকল্পিতভাবে এসআইআর ইস্যুকে হাতিয়ার করে বাংলার সাধারণ মানুষকে হয়রানি করেছে এবং ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার মাধ্যমে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে। বিজেপির এই রাজনীতির বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে বলেও দাবি করেন তৃণমূল নেতৃত্ব। সভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ প্রকাশ চিক বড়াইক বলেন, এসআইআর নিয়ে বিজেপি এবং নির্বাচন কমিশন যেভাবে সাধারণ মানুষকে হয়রানি করছে তার জবাব আসন্ন বিধানসভা নির্বাচনে সাধারণ মানুষ ব্যালট বাক্সে দেবেন। নির্বাচন কমিশনের ঘোষণার আগেই বিজেপির নেতারা জেনে গিয়েছিলেন কতজন মানুষের নাম এসআইআর এর তালিকা থেকে বাদ পড়বে। এটি স্পষ্ট চক্রান্ত। বিজেপি উদ্দেশ্য প্রণোদিতভাবে ভোটারদের নাম বাদ দিচ্ছে। তিনি আরো বলেন, একদিকে নির্বাচন কমিশন বারবার তাদের নিয়ম কানুন বদলাচ্ছে, অন্যদিকে ভিন রাজ্যে বাঙালিরা নির্যাতিত হলেও সেই বিষয়ে বিজেপি সম্পূর্ণ নীরব। এই দ্বিচারিতা মানুষ মেনে নেবেন না। তৃণমূল কংগ্রেসের দাবি, এই জনসভা চলাকালীন বিভিন্ন এলাকা থেকে বহু বিজেপি কর্মী দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। মন্ত্রী বুলু চিক বড়াইক এবং সাংসদ প্রকাশ চিক বড়াইকের হাত ধরে তারা আনুষ্ঠানিকভাবে তৃণমূলে সামিল হন। তৃণমূলের নেতৃত্বদের মতে বিজেপির বিভাজনের রাজনীতি থেকে মুখ ফিরিয়ে সাধারণ মানুষ উন্নয়ন এবং গণতন্ত্রের পক্ষে দাঁড়াচ্ছেন। জনসভা শেষে ওদলাবাড়ি বাজার এলাকা জুড়ে তৃণমূল কংগ্রেসের একটি বিরাট মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে মন্ত্রী বুলু চিক বড়াইক, সাংসদ প্রকাশ চিক বড়াইক সহ দলের শীর্ষ নেতৃত্বরা অংশ নেন। মিছিল ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তাপ ছড়ায় এবং ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়। আপনারা সবাই জানেন যে এসআইআর যে করেছে ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, কিভাবে হ্যারেজ হচ্ছে মানুষ। এক একটা দিন এক একটা করে নোটিফিকেশন, এক একটা দিন আলাদা করে নিয়ম, মানুষকে হ্যারেজ করার একটা চক্রান্ত। যাদের ভোট নিয়ে প্রধানমন্ত্রী হলো এবং প্রধানমন্ত্রী হওয়ার পরে এসআইআর, তো কতজন বাংলাদেশি আছে বা কতজন রোহিঙ্গা আছে বিহারে তো বের করতে পারে নাই, না বেঙ্গলে বের করতে পারেছে। তো তাদের বিরুদ্ধে এবং আমাদের যা ডেভেলপমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে যে কাজ বাংলায় প্রত্যেকটা মেহনতি খেটে খাওয়া মানুষের জন্য হয়েছে, এই কাজকে নিয়ে আমরা নিজের প্রচার করলাম। চা বাগানে স্কুল বাস থেকে নিয়ে চা বাগানের ক্রেস হাসপাতাল, 53টা বাগানে ডুয়ার্সে হাসপাতাল শুরু হচ্ছে, তার মধ্যে অপারেশনাল 14টা বাগানে অলরেডি হয়েছে, 95টা বাগানে ক্রেস হাউস হয়েছে, অপারেশনাল 34টা বাগানে হয়েছে। আলিপুরদুয়ার জেলাতে 11টা বাস শুরু হয়ে গেছে, জলপাইগুড়ি জেলাতে 12টা বাস শুরু হয়ে গেছে, আরো 32টা বাস আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িকে কেন্দ্র করে আমরা রুট ম্যাপ রেডি করেছি। এই কাজ মাননীয় মুখ্যমন্ত্রী আশীর্বাদে 4 সেক্টরের জন্য দেওয়া হয়েছে। তো এইসব কাজকে নিয়ে আমরা প্রচারে নেমেছি। কিছুদিন আগে বিজেপি একটা র্যালি করেছে, তার পাল্টা র্যালি কি আজকে? বিজেপি কি করে না করে ওদের ম্যাটার, কিন্তু আমরা আগে থেকে রেডি ছিলাম যে এখানে একটা র্যালি হবে এবং এই র্যালি কিন্তু দেখতেছেন এই মানুষের সবাইকে নিয়ে আমরা র্যালি। নির্বাচনে কি আসছে একের পর এক ট্রেনের স্টপেজ ঘোষণা হচ্ছে, এটা ললিপপ, এটা ললিপপ। পার্লামেন্টে এরা কোনোদিন ডুয়ার্স নিয়ে কোনো কথা বলে না। আপনারা তো দেখেছেন আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির মাননীয় সাংসদ যারা আছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির জন্য কি কাজ করেছে একটাও না। অলরেডি আমিও ডিআরএম আলিপুরদুয়ার এবং ডিআরএম কাটিহার, এই দুই যে এনএফ রেলওয়ে কমিটি আছে ওর মধ্যে আমিও আছি, কয়েকবার প্রত্যেকটা ট্রেন এবং নতুন ট্রেনের লিখিত আমিও কিন্তু সাবমিট করেছি এবং নতুন যদি কোনো কাজে তাকে স্বাগত জানাবো, কিন্তু এদের মাধ্যমে হয় নাই। এবং বিজেপি এখন একটা ললিপপ দেখাচ্ছে ভোট চলে আসছে বলে। আমি চাই হাসিমারাতে এয়ারপোর্ট হোক। 38 একর জমি হাসিমারার এয়ারপোর্ট জন্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সিভিল এভিয়েশন ডিপার্টমেন্টকে দিয়েছে এবং সিভিল এভিয়েশন ডিপার্টমেন্ট এবং এয়ারফোর্সের জন্য কিন্তু এটা হচ্ছে না। গভর্নমেন্ট 38 একর জমি দিয়েছে। আমি চাই মেডিকেল কলেজ হোক, আমি চাই এমস এর মতন ব্যবস্থা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে হোক। আমি এটাও প্রজেক্ট করতেছি যে 4 লাইনের কাজ জলপাইগুড়ি দিয়ে যাচ্ছে, এই 4 লাইনের কাজ কেন ডোজ দিয়ে হবে না? বাককুল নিয়ে 4 লাইনের ট্রান্সপোর্ট মিনিস্টারকে লেটার করেছি। কয়েকটা সেক্টরে ভালোভাবে কাজ করার জন্য অনেক কিছু প্রজেক্ট কিন্তু আমাদের দিয়ে কিন্তু হবে এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ার দুইটাই বলতেছে এবং ইনক্লুডিং কুচবিহার। সাংসদরা ঘুমাইতে যায়। শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি কদমতলা উচ্চ বালিকা বিদ্যালয়ে।
কদমতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এবছরের শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ অনুষ্ঠিত হলো JYM এর ক্লাব ময়দানে। এই দিন ছাত্রদের দ্বারা একটি অনুষ্ঠান করার পর মূল খেলার সূচনা করা হয়। ছাত্রদের জন্য 100 মিটার আলু দৌড়, কমলা দৌড়, যেমন খুশি সাজো সহ বিভিন্ন রকমের খেলার আয়োজন করা হয়েছিল। আজকের এই খেলা দেখতে অসংখ্য অভিভাবক অভিভাবিকারা উপস্থিত হয়েছিলেন এই মাঠে। পাশাপাশি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছিল। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি বাইক লাভারদের জন্য ব্রেকিং নিউজ। ইয়ামাহা বাইক শোরুম সীমা অটোমোবাইলস বদলেছে নতুন ঠিকানায়। বউবাজার থেকে পাল্টে এখন একদম নতুন লোকেশনে 3 নম্বর ঘুমটিতে। স্টাইলিশ লুক, পাওয়ারফুল পারফরম্যান্স আর ইয়ামাহার বিশ্বস্ত সার্ভিস সব এক জায়গায়। আজই চলে আসুন ইয়ামাহা বাইক শোরুমের নতুন ঠিকানায়, নতুন স্পিড, নতুন ফিল নিতে। ইয়ামাহা, লিভ ইওর হার্ট। এখন জলপাইগুড়িতে ন্যায্য মূল্যের ঔষধের সেরা ঠিকানা মেসার্স মেডিহাব। এখানে রোগী দেখছেন বিশিষ্ট স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডক্টর সৌরভ হাজরা, বিশিষ্ট অর্থোপেডিক এবং স্পাইন বিশেষজ্ঞ ডক্টর ময়ূক গুহ, বিশিষ্ট শিশু স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডক্টর ইন্দ্রাশিস রায় চৌধুরী এবং রিউমাটোলজিস্ট ডক্টর দীপন মাস্টুটক। এছাড়াও রয়েছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর রূপম নাথ, স্ত্রী এবং প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর রক্তিম করাতি। রয়েছেন জেনারেল ফিজিশিয়ান ডক্টর অর্কপ্রতিম চৌধুরী এবং ডক্টর সন্দীপন ঝম্পটি। বিশদে জানতে নাম নথিভুক্তির জন্য এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা মেসার্স মেডিহাব, 3 নম্বর ঘুমটি, কদমতলা গার্লস স্কুলের পাশে, জলপাইগুড়ি। আমাদের সকলের গর্ব জলপাইগুড়ি জেলা স্কুল নতুন বছরে পদার্পণ করলো 150তম বর্ষে। এই ঐতিহাসিক বর্ষব্যাপী সার্ধশতবর্ষ উদযাপনের প্রথম পর্যায়ে থাকছে 24, 25 ও 26শে জানুয়ারি বর্ণাঢ্য অনুষ্ঠান। 24শে জানুয়ারি সকাল 10টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা। সন্ধ্যায় কবিতা পাঠে দিধিতি চক্রবর্তী, নাটক বর্দা, নিবেদনে গৌতম হালদার। 25শে জানুয়ারি সকাল 10টায় প্রাক্তনীদের রিইউনিয়ন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যায় ছন্দতীর্থ কালচারাল এবং সঙ্গীতে জয়তী চক্রবর্তী। 26শে জানুয়ারি সকালে রক্তদান শিবির, সন্ধ্যায় জনপ্রিয় বাংলা ব্যান্ড ফকিরা। সকল বর্তমান ও প্রাক্তন ছাত্র, অভিভাবক, শিক্ষক ও শিক্ষাপ্রেমী মানুষদের আন্তরিক আমন্ত্রণ। আপনাদের উপস্থিতি আমাদের প্রেরণা। সার্ধশতবর্ষ উদযাপন কমিটির অফিস চালু থাকছে আজাদ হিন্দ পাঠাগার, কদমতলা, জলপাইগুড়িতে। বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নম্বরগুলিতে যোগাযোগ করুন। নাগরাকাটার আম্বা খোলা নদীতে দুটি দাতাল হাতির তুমুল লড়াই। শুল্কাপাড়া বিটের জঙ্গলের পর এবার নাগরাকাটার আম্বাখোলা নদীতে দুটি দাতাল হাতির তুমুল লড়াই হলো। কার হাতে এলাকার কর্তৃত্ব বজায় থাকবে মূলত তা নিয়ে চালসা রেঞ্জের হিলা কম্পার্টমেন্টের জঙ্গলে দুটি দাতাল হাতির তুমুল লড়াইয়ের সাক্ষী থাকলো পথ চলতি বহু মানুষ। এটা দেখার জন্য জলঢাকা সেতুর কাছে 17 নম্বর জাতীয় সড়কে এতটাই ভিড় জমে যায় যে মাঝে মধ্যেই ট্রাফিক জ্যাম লেগেই যাচ্ছিল। যদিও নাগরাকাটা থানার পুলিশ, খুনিয়া এবং চালসা রেঞ্জের বনকর্মীরা এসে বোমা পটকা ফাটিয়ে হাতি দুটিকে জঙ্গলের গভীরে ঢুকিয়ে দেয়। আম্বাখোলা একটু আগে আমরা যাওয়ার সময় দেখলাম দুটো হাতি লড়াই করছিল। তো ফার্স্ট টাইম দেখলাম যে এরকম দুটো হাতি লড়াই করছে একসাথে, জীবনে কোনো দেখি নেই। আর এমন লড়াই ফার্স্ট টাইম আমাদের অনুভূতি হলো যে এর আগে আমরা কোনোদিন দেখি নাই, ফার্স্ট টাইম দেখতে পারলাম। অনেকক্ষণ ধরে চলছিল? হ্যাঁ, অনেকক্ষণ ধরে চলছিল। তারপরে অনেক লোকজন চলে আসে, তখন ওরা ভিতরে চলে। এখানে তো বনকর্মীরা এসেছিল, এখনো আছে বনকর্মী? পাবলিক এর আগে অনেক ছিল, এখন না, বনকর্মীরা, ফরেস্ট বনকর্মীরাও আসছে। বোম টোম পটকা ফাটিয়ে ভিতরে ঢুকেছে? হ্যাঁ, পটকা ফাটিয়ে ভিতরে ঢুকিয়েছে, তো চলে গেল হাতিগুলো। কেমন লাগলো দেখে? দেখতে তো একটু ভালোই লাগলো, যে ফার্স্ট টাইম এরকম অনুভূতি হলো দেখার জন্য, জীবনে কোনো দেখি নেই, ফার্স্ট টাইম দেখা হলো। এখন আবহাওয়ার খবর।
কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 9.8 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। জলপাইগুড়ি শহরে গুলিকাণ্ডে গ্রেফতার হওয়া শহরের অন্যতম বড় প্রমোটারকে আদালতে পেশ করা হলে 10,000 টাকা জরিমানা করে শর্ত সাপেক্ষে জামিন দেয় আদালত। বাজেয়াপ্ত করা হয়েছে আগ্নেয়াস্ত্রটিও। করলা নদীকে দূষণমুক্ত রাখতে এবার কার্যকর পদক্ষেপ গ্রহণ জলপাইগুড়ি পুরসভার। নদীতে আবর্জনা ফেলা রুখতে একাধিক গুরুত্বপূর্ণ সেতুতে চালু করা হচ্ছে নেটিং ব্যবস্থা। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।